আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া নিয়ন্ত্রণে সেনা পুলিশ। নুরুল হক নূর সহ বেশ কয়েকজন আহত। খুনোখুনি ও মব দমনে সরকার ব্যর্থ হলে দেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে বলে গণফোরামের সতর্কতা। নির্বাচনে বাধাদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিএনপির দাবি। দেশে উগ্রবাদী ও চরমপন্থী রাজনীতি ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে বলে বিএনপির অভিযোগ। নির্বাচন বন্ধ হলে জনগণ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা। ইসির নির্বাচনের রোডম্যাপ সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার নীল নকশা বলল জামায়াত। পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে সরকার ও নির্বাচন কমিশনকে বাধ্য করা হবে মন্তব্য। বাসযোগ্য নিরাপদ ধরিত্রী বিনির্মাণে তরুণ প্রজন্মের কার্যকর অংশগ্রহণে গুরুত্ব আরোপ। পরিবেশ শিক্ষা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান। এবং প্রথম টি-20 দিয়ে সিলেটে বাংলাদেশ নেদারল্যান্ডস ক্রিকেট সিরিজ শুরু শনিবার। জয় দিয়ে মিশন শুরু করতে চায় বাংলাদেশ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে প্রথমে সন্ধ্যায় জাপা ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে আহত হয়েছেন দলের সভাপতি নুরুল হক নূর। পরে তাকে হাসপাতালে নিয়ে যান নেতাকর্মীরা। যাযাবর মিন্টুর রিপোর্ট। শুক্রবার রাত 8:30টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। তারা জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিবের গ্রেফতার এবং জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি জানান। কাকরাইলের দিকে রওনা হয়েছিলাম, তখন এই জাতীয় পার্টির কার্যালয় থেকে আওয়ামী লীগ, যুবলীগ এই জাতীয় পার্টির উপরে ভর করে আমাদের উপর অকর্তৃত হামলা চালায়। যেখানে জাতীয় পার্টি একটা আওয়ামী লীগের দোসর এবং বাংলাদেশের তিনটা নির্বাচন জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে মিশে এদেশের জনগণের 18 কোটি মানুষের 12 কোটি মানুষের ভোটের অধিকার তারা হরণ করেছে। সেই জাতীয় পার্টি আজকে এই কার্যালয়ে বসে ব্রিফিং দেয় এবং তারা ডক্টর ইউনূসকে অবৈধ সরকার এবং দখলদারি সরকার বলে। জাতীয় পার্টির মহাসচিব অভিযোগ করেন, সন্ধ্যায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাপান নেতাকর্মীদের ওপর চড়াও হয়ে ইট পাটকেল নিক্ষেপ করেন। জিএম কাদেরের গ্রেফতারের দাবিতে একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলের বিরুদ্ধে এভাবে মিটিং করা শিষ্টাচার বহির্ভূত। সেই মিটিংয়ের পরে তারা একটা মিছিল করে। মিছিলের শেষ ভাগ থেকে বেশ বড় বড় ইট দিয়ে আমাদের নেতাকর্মীদের উপর পাঠিয়ে কিছু ঢিল ছোড়া হয়, কয়েকজন গুরুতর আহত হয়। কিন্তু এরপরে আমরা আবার দেখলাম মশাল মিছিল নিয়ে আমাদের পার্টির বিষয়ে আগুন দেওয়ার জন্য একটা মব আসে। সেনাবাহিনী এবং পুলিশ তাদের অসাধারণ দক্ষতা দিয়ে সেই মবটাকে কন্টেইন করেছে। এই সন্ত্রাসী কার্যক্রমে যারা দায়ী তাদের আমরা দোষীদেরকে শনাক্ত করে তাদের বিচার দাবি করছি। রাত 9টার দিকে গণ অধিকার পরিষদের একটি মিছিল বিজয়নগর মোড় হয়ে পল্টনের দিকে যাওয়ার সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া করলে তারা পাল্টায় ইট পাটকেল নিক্ষেপ করে। আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে আহত হন ভিপি নূর সহ অনেকে। পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা।
গণফোরামের প্রতিষ্ঠাতা ও এমিরেটাস সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন, সর্বত্র খুনি ও মব সংস্কৃতির নতুন প্রেক্ষাপট বিরাজ করছে। সরকার তাদের দমন করতে ব্যর্থ হলে দেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে। একই আয়োজনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেন, নির্বাচন বানচালের কথা যারা বলছেন তাদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নিতে হবে। ওবায়দুল রশিদের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা। বক্তব্য রাখেন গণফোরাম ও অন্য রাজনৈতিক দলের নেতারা। যারা সংস্কারের নামে আমাদের দেশকে পেছন দিকে নিয়ে যেতে চায় এবং পাকিস্তানের ভূত আবার আমাদের উপরে চাপিয়ে দিতে চায়, জামাতে ইসলাম বড় বড় কথা বলে আমাদের মুক্তিযুদ্ধকে অস্বীকার করার দিকে চলে যাচ্ছে এবং সেই ষড়যন্ত্র চালাচ্ছে। আজকে বিএনপির মতো করুক, জামাতকে ঠেকাইতে হবে। এই ব্যাপারে আমাদের কমন ইন্টারেস্ট আছে। ওনার সেই নোবেল লরিয়েট, ওনার সেই উচ্চাসন যদি ধরে রাখতে হয় তাহলে অবশ্যই স্যারকে আরও শক্ত হতে হবে এবং নির্বাচনের কথা বলেছেন, আর নির্বাচনকে বাধা দেওয়ার জন্য যারা আজকেই আস্ফালন করছে তাদের ব্যাপারে সত্যিকার অর্থে পদক্ষেপ নেওয়া সরকারের যেমন দায়িত্ব, আমরা যারা রাজনীতি করি আমাদেরও দায়িত্ব রয়েছে, নির্বাচন কমিশনের দায়িত্ব রয়েছে। আলোচনায় ডক্টর কামাল হোসেন বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণ অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব। এই যে মহা সংকটের কথা সবাই বলেছেন, আমরা হাড়ে হাড়ে উপলব্ধি করছি। এটা থেকে আমাদের মুক্ত হতে হবে। দেশকে নিয়ে এগোতে হলে এই ঐক্যর কোনো বিকল্প নাই। আসুন আমরা এখান থেকে বেরোনোর সাথে সাথে এই ঐক্যর যে আন্দোলন সেটাকে গড়ার জন্য সব শক্তি নিয়ে নেমে যায় মাঠে। আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে এবং যারা নির্বাচন নিয়ে টালবাহানা করবে তাদের জনগণ প্রতিহত করবে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মধ্যপন্থী ও উদারপন্থী রাজনীতিকে সরিয়ে দিয়ে দেশে উগ্রবাদী ও চরমপন্থী রাজনীতি ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে। কোনো কারণে নির্বাচন বন্ধ বা বানচালের চেষ্টা হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেন তিনি। মইনুল হাসানের রিপোর্ট। ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্যাবের নির্বাচিত কমিটির নেতাদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এ সময় আগামী সংসদ নির্বাচন নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। আগামীর বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য দায়িত্ব পালন করবে, সেই দায়িত্ব প্রয়োগ করার ক্ষমতা কার আছে? ক্ষমতা হচ্ছে জনগণের, আর জনগণ এই দায়িত্ব দেওয়ার উপায় হচ্ছে একটি সুষ্ঠু অবাধ জাতীয় নির্বাচন। জাতীয় প্রেস ক্লাবে হয়েছে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে সৈয়দ ফাতেমা সালাম রচিত রক্তাক্ত জুলাই শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনীতিতে মতভেদ থাকবে, তবে এখন যে রাজনৈতিক পরিবেশ আছে তাতে জনগণ বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। আজকে একটা পরিবর্তন মানুষ চায়, যে পরিবর্তনের জন্য মানুষ কিন্তু উন্মুখ হয়ে আছে, আর এই পরিবর্তন তারা বিএনপির কাছে চায়। সুতরাং বিএনপিকে এই পরিবর্তনটা দিতে হলে সেইভাবে কিন্তু তাদের নেতা কর্মী সবাইকে জনগণের সামনে নিয়ে আসতে হবে। বিএনপির মহাসচিব বলেন, মানুষের মধ্যে নির্বাচন হবে কিনা এই ধরনের সংশয় কাজ করছে। ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রটা হচ্ছে যে এই মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে, এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। মানুষের কল্যাণে গণতন্ত্রের প্রয়োজন বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। প্রতিষ্ঠা করবার জন্য মনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ইসির নির্বাচনী রোডম্যাপ একটি সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার নীল নকশা। জামায়াত এটা হতে দেবে না। জুলাই চার্টার রিফান্ড ও পিআর এর মাধ্যমে নির্বাচন দিতে সরকার এবং নির্বাচন কমিশনকে বাধ্য করা হবে বলেও উল্লেখ করেন জামায়াতের নায়েবে আমির। সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সেন্ট্রাল মেডিকেল কলেজ মিলনায়তনে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টাকে ইঙ্গিত করে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কোনো শক্তির কাছে মাথা নত করে পরিকল্পিত নির্বাচনের পরিকল্পনা করা হচ্ছে। গতকালের যে পথ নকশা দিয়েছে, আমরা মনে করি
এটা এই নির্বাচনের পথনকশা, একটি সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার জন্য একটি নীল নকশা। এটা আমরা হতে দেব না। আমরা এই নির্বাচন কমিশন সরকারকে বাধ্য করব যে চার্টার রিফর্ম চার্টারের মাধ্যমে, পিআরের মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে এবং সেটা বাধ্য করা হবে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, সাবেক একজন প্রধান নির্বাচন কমিশনারের লাঞ্ছনা, আরেকজন কারাগারে। এসবের দায় শুধু তাদের একার নয়, সংশ্লিষ্ট সবার। আগামী নির্বাচনকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশ্যে কমিশনাররা বলেন, জীবন চলে গেলেও দায়িত্ব থেকে পিছু হটা যাবে না। কর্মকর্তাদের নিরপেক্ষতা ও নৈতিকতা বজায় রেখে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নাজিব বেগের রিপোর্ট। নির্বাচনে বিতর্কিত ভূমিকার কারণে গত 22 জুন গ্রেপ্তার হওয়ার আগে লাঞ্ছিত হন সাবেক সিইসি কেএম নুরুল হুদা। একই মামলায় কারাগারে আছেন আরেক সিইসি কাজী হাবিবুল আউয়াল। নির্বাচনের প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে সাবেক 2 সিইসির বিষয়ে কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। প্রধান নির্বাচন কমিশনারের গলায় যদি জুতার মালা হয়, এটির অংশীদার কিন্তু আপনি মনে করেন না যে আপনিও না। ভালো নির্বাচন না করে দ্বিতীয় কিন্তু কোনো বিকল্প নেই। জীবন চলে যেতে পারে, কিন্তু ইলেকশনে ফাঁকিবাজি, ধোঁকাবাজি করা যাবে না। কোনো পক্ষ দ্বারা প্রভাবিত না হতে নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশনা দেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। নির্বাচন কমিশন যখন নির্বাচন পরিচালনা করবেন, তখন শুধুই মাত্র আইন এবং সাংবিধানিক বর্ণিত যে বিধান, সেই বিধান অনুযায়ী করবেন। সাথে সাথে আর একটি মেসেজ কিন্তু দেওয়া হয়েছে, যার কারোর কথা শুনবেন না। নির্বাচন ঘিরে নতুন নতুন চ্যালেঞ্জ আসছে জানিয়ে তা মোকাবেলার তাগিদ দেন সিইসি। এই কমিশনের বটম লাইন হচ্ছে প্রফেশনালিজম অ্যান্ড নিউট্রালিটি। এইটা আপনারা এমফাসাইজ করবেন। আরও এমন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে যেটা এখনো আমরা জানি না। উই মে হ্যাভ টু ফেস ইভেন নিউয়ার চ্যালেঞ্জেস which we are not prepared to address right now. বুথ প্রতি ভোটার সংখ্যা বাড়িয়ে 49,000 বুথ কমানো হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এবং ফাইনালি যখন নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। 3 ফরম্যাটে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে খেলাফত মজলিস। ইসলামী দলগুলোকে নিয়ে ঐক্য অথবা জাতীয় ঐক্যের উদ্যোগ নিয়েও কাজ হচ্ছে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন। সরকারের নির্বাচনমুখী কর্মকাণ্ডকে স্বাগত জানালেও নির্বাচনের পরিবেশ তৈরির জন্য বিচার ও সংস্কারের দৃশ্যমান অগ্রগতি এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। আক্তার হোসেনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে চলছে নানা সমীকরণ। দলগুলোতে প্রকাশ্য ও অন্তর্মহলে নানামুখী তৎপরতা। খেলাফত মজলিসের নেতারা বলছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার এবং বিগত সরকারের আমলে হওয়া গুম, খুন ও নির্যাতনের বিচারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় জনগণ। নির্বাচন যে প্রশাসন কন্ডাক্ট করবে তাকে অবশ্যই নিরপেক্ষ আচরণ করতে হবে এবং অতীতে যে সমস্ত পতিত স্বৈরাচার তারা যাতে কোনো প্রকারই এখানে অংশগ্রহণ এবং এই নির্বাচনে প্রভাব বিস্তার করতে না পারে এবং নির্বাচনে অংশগ্রহণের জন্য যে লেভেল প্লেয়িং ফিল্ড দরকার এটা জরুরি। অবৈধ টাকা, অবৈধ অস্ত্র এর প্রভাব যাতে না থাকে। আদর্শিক বিষয়কে অগ্রাধিকার দিয়ে আগামী নির্বাচনের জন্য 3 ধরনের প্রস্তুতির কথা জানান দলের অন্যতম এই নীতি নির্ধারক। এক আসনে ইসলামী আদর্শের 1 বাক্স নীতিতে আমরা আসন সমঝোতার চিন্তা করছি। পাশাপাশি আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা এক্ষেত্রে জাতীয় ভিত্তিক ঐক্যের কথাও চিন্তা করছি। এই 3 ফর্মেই আমাদের প্রস্তুতি আছে। মানুষ প্রথাগত রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দাবি করে অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠতার কারণে দেশে ইসলামী শক্তির অপার সম্ভাবনা রয়েছে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।
সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ ১৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে। সকালে তাদের আদালতে হাজির করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা একত্রিত হয়েছিলেন। আসামি পক্ষের আইনজীবী বলেন, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিককে গ্রেফতারের ঘটনায় স্বাধীন মত প্রকাশ বাধাগ্রস্ত হয়েছে। শাকের আদনানের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে মঞ্চ ৭১-এর অনুষ্ঠান থেকে আটকের পর সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ ১৬ জনের বিরুদ্ধে। রাজধানীর শাহবাগ থানায় পুলিশের দায়ের করা মামলায় ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় তাদের। পুলিশ পাহারায় আদালতে তোলার সময় কথা বলেন অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন এবং সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। আপনাদের মনে হয় যে আমরা সন্ত্রাস করতে পারি? মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা, মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলা, এগুলো সন্ত্রাস করা? মেরে ফেলবে ভাই, মেরে ফেলবে তো আমাদেরকে। সংবিধান আমরা রক্ষা করব, বাংলাদেশ আমরা রক্ষা করব, মুক্তিযুদ্ধ আমরা রক্ষা করব। তদন্ত কর্মকর্তা তাদের কারাগারে রাখার আবেদন করেন। হারিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য এই আসামিরা গোপন ষড়যন্ত্রের অংশ হিসাবেই, হাসিনাকে ফিরিয়ে আনার নীল নকশার অংশ হিসাবেই এই মিটিংটা একত্রিত হয়েছে। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। কোর্টে এটাই সাবমিশন করেছি যে আজকে এই স্বাধীন বাংলাদেশে একজন মুক্তিযোদ্ধা, একজন সাংবাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সহ আরও অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ, তাদের সাথে ওপেনে মব করা হলো এবং তাদেরকে লাঞ্ছিত করা হলো, যেখানে তারা ভিকটিম হয়েছে, অথচ তাদেরকেই আবার কোর্টে এনে গ্রেফতার দেখানো হচ্ছে, তাও আবার সন্ত্রাস বিরোধী আইনে। পরে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনেও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারে কমতি নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যক্রম, হলে খাবারের মান উন্নয়ন, পরিবেশ, স্বাস্থ্য, ক্যারিয়ার এবং মানবাধিকার সহ বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। মির্জা ইমতিয়াজের রিপোর্ট। শুক্রবার ছুটির দিনেও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রার্থীরা লিফলেট বিতরণ করেন। প্রচারপত্র ও কুশল বিনিময়ে চলে চতুর্থ দিনের প্রচার। ৯ সেপ্টেম্বরে ডাকসু নির্বাচনকে ঘিরে প্রার্থী এবং শিক্ষার্থীদের মাঝে অনেকটাই উৎসবের আমেজ। প্রার্থীরা জানালেন, তারা নির্বাচিত হলে গতানুগতিক রীতিতে ক্ষমতার প্রভাব না খাটিয়ে কাজ করার, শিক্ষার্থীদের সমস্যাসহ তাদের মানবাধিকার, স্বাস্থ্য, পরিবেশ, হলের মান এবং ক্যারিয়ার নিয়ে কাজ করার অঙ্গীকার করেন প্রার্থীরা। আমরা চাই যে এগুলো বাইরে থেকে নিয়োগ না হয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা আছেন, মানে যোগ্য যারা আছেন, সিনিয়র ভাইরা অ্যান্ড ব্যাচমেট যারা আছে, যোগ্য প্রার্থীগুলো এখানে নিয়োগ দেওয়ার আমার একটা টার্গেট আছে। প্রত্যেকটা হলে কিভাবে সাইকোলজিস্ট নিয়োগ করে আমাদের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সেবা ইনশিওর করা যায়। শিক্ষার্থীদের একটা কনসার্নের জায়গা হচ্ছে, একটা ভীতির জায়গা হচ্ছে, তারা আগে যে দলীয় রাজনীতিটা দেখে এসেছে, দলীয় রাজনীতিকরণের যে ফলটা দেখে এসেছে, সেই জায়গায় তাদের একটা ভীতি কাজ করছে। সেই ভীতির জায়গাটা চিন্তা করে আমরা একটা নির্দলীয় প্যানেল দিয়েছি। হলের যে একটা গণতান্ত্রিক পরিবেশ, শান্তি শৃঙ্খলা, এগুলো বজায় রাখা। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরাও যেন অন্যদের মতোই তাদের অধিকার পায়, নির্বাচিত হলে সে বিষয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন একজন প্রার্থী। পাহাড়ি সম্প্রদায়, প্রতিবন্ধী শিক্ষার্থী, নারী, ধর্মীয় ও সংখ্যালঘু যে সম্প্রদায় আছে, তাদের অধিকার সংরক্ষণ আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব। হলে সংস্কৃতি চর্চা পূর্ণভাবে বাস্তবায়ন করার কথাও জানান এই প্রার্থী। বিজয় একাত্তর হল হবে এমন একটি ইনক্লুসিভ প্ল্যাটফর্ম যেখানে প্রতিটি শিক্ষার্থী তাদের প্রতিভা বিকাশের সমান সুযোগ পাবে। ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থী ৪৭১ জন এবং হল সংসদে লড়বেন ১০৩৫ জন প্রার্থী। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। বাসযোগ্য নিরাপদ ধরিত্রী বিনির্মাণে তরুণ প্রজন্মের সমন্বিত কার্যকর অংশগ্রহণ জরুরি বলেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম ব্যাচের নবীনবরণে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি
পারিবারিক ও প্রাতিষ্ঠানিক পরিসরে পরিবেশ শিক্ষা ও গবেষণায় জোর দেন। সে সময় বক্তারা শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও কার্যকর যোগাযোগ নিশ্চিতের প্রয়োজনীয়তা তুলে ধরেন। আফরোজা হাসির রিপোর্ট। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে দখল দূষণ আর বৈশ্বিক তাপমাত্রা। ধ্বংসাত্মক এই যাত্রায় মাত্রা টানতে প্রয়োজন পরিবেশ বান্ধব জীবনাচার ও কার্যকর উদ্যোগ। তারই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীনবরণে ভবিষ্যৎ নাগরিকদের পরিবেশ প্রতিবেশের প্রতি দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণ ও বিভিন্ন বিরল দেশীয় বৃক্ষের চারা বিতরণ। কিভাবে করে আমাদের নতুন প্রজন্মকে সবুজের সাথে মিলিত করা যায়, নবীন শিক্ষার্থীরা যেন আরো সচেতন হয়, আমাদের যে কার্বন নিরসন হচ্ছে প্রতিনিয়ত সেটা যেন তারা বুঝতে পারে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে কিঞ্চিত আয়োজিত ১০৪তম ব্যাচের নবীনবরণে বক্তারা টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে সার্বিক সচেতনতা, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতায় গুরুত্ব আরোপ করেন। আপনাদের ভালোবাসা আর সহযোগিতায় আমাদের শক্তি। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের স্পন্সর ও সহযোগী প্রতিষ্ঠানকে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, যারা আমাদেরকে পুরো এই অনুষ্ঠানে যত স্টুডেন্ট থাকবে সবার জন্য গাছের চারার ব্যবস্থা করে দিয়েছেন। যারা হলে থাকে না তাদের জন্য কিছু একটা করেন। আমাদের মূল বিষয় হচ্ছে প্রত্যেকের জন্য নিবেদিত প্ল্যান। জনসংখ্যাকে জনসম্পদের রূপ দিতে যথাযথ প্রকৃতি শিক্ষা ও পরিবেশ বান্ধব জীবনাচারের বিকল্প নেই বলে জোর দেন বিশিষ্টজনরা। যারা অনাবাসিক শিক্ষার্থীরা রয়েছে, যারা বাস রুটটাকে ব্যবহার করে, তাদের সমস্যাগুলো জানার যাতে একটা উপায় হয় এবং এই শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক, মেলবন্ধন এটা যতটা দৃঢ় হবে, যতটা সুন্দর হবে, ততটাই কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশটা, সেই পরিবেশটা সুন্দর হবে। প্রকৃতির সাথে একটা যোগাযোগ, পরিবেশের সাথে একটি যোগাযোগ, এবং যেই যোগাযোগ ছাড়া কিন্তু আমরা টিকতে পারবো না এই পৃথিবীতে। এই আমাদের চারপাশের ফুল ফল সবকিছু কি অবদান রাখছে সেটা কিন্তু আমরা ফিল করি না, যেহেতু এর মধ্যেই বড় হই। এই ফিল না করার কারণেই কিন্তু আমরা নানা ধরনের অঘটন ঘটাচ্ছি এবং এই পরিবেশ প্রকৃতিকে আমরা অবজ্ঞা করছি। যে পরিমাণ রোগ বেড়ে গেছে, এই রোগ বেড়ে যাওয়ার মূল কারণই হলো আমাদের পরিবেশ প্রকৃতিকে আমরা নষ্ট করে ফেলেছি। গতি যেমন আনবো আমাদের পরিবহনে, এবং গতি যেন আমরা আমাদের এই পরিবেশ প্রকৃতিকেও দিতে পারি সেই চেষ্টা করতে হবে আমাদের। আসুন আমরা হাতে হাত মিলিয়ে একসাথে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই এবং বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই, প্রকৃতি বার্তা এবং রেডিও ভূমি। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মনে করেন, সত্যিকারের রাজনৈতিক চর্চার জন্য দেশের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার প্রয়োজন। তার মতে পরিবর্তিত ভূ রাজনীতির সঙ্গে অনেক কিছুই বদলে যাবে, তার সাথে বদলে যেতে হবে বাংলাদেশকেও। 2 দিনব্যাপী বেঙ্গল ডেল্টা কনফারেন্স উদ্বোধন করে উপদেষ্টা বলেন, রোহিঙ্গা শুধু বাংলাদেশের সংকট নয়, বরং ধীরে ধীরে এটি গোটা অঞ্চলের সংকটে পরিণত হবে। সবার প্রয়োজনেই এর সমাধান প্রয়োজন। অনুষ্ঠানে দেশি বিদেশি শিক্ষাবিদ, গবেষক, সংগঠক ও রাজনীতিকরা যোগ দিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। পাকিস্তানের পাঞ্জাবে বন্যায় আরো 22 জনের মৃত্যু, ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে 4 লাখেরও বেশি মানুষ। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদ বিদায় হলেও দেশে একটি ডানপন্থী দল মবের মাধ্যমে নিজেদের মতামত অন্যের ওপর চাপিয়ে দিচ্ছে।
দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচন হলেই সত্যিকারের সংস্কার করা সম্ভব হবে বলে মন্তব্য করেন জুনায়েদ সাকি। গণসংহতির 23তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতাকর্মীদের নিয়ে স্মৃতিসৌধের প্রধান ফটকের পাশে একটি সমাবেশে বক্তব্য রাখেন তিনি। নিটল টাটা, আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের পাঞ্জাবে বন্যায় আরও 22 জনের মৃত্যু হয়েছে। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে 4 লাখের বেশি মানুষ। ভারতের উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বৃষ্টিতে আবারও বন্যার সৃষ্টি হয়েছে। নিশাত তামান্না মুমুর রিপোর্ট। প্রবল বর্ষণ আর নদ নদীর পানি বৃদ্ধির কারণে বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ও ভারতের উত্তরাখণ্ড। গত 4 দশকের মধ্যে ভয়াবহ বন্যার শিকার পাকিস্তানের শস্য ভাণ্ডার পাঞ্জাব। সীমান্তে নদীর পানি বৃদ্ধির সঙ্গে প্রবল বর্ষণে গৃহহীন লাখ লাখ মানুষ। রাভি, সুতলেজ সহ বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার ঝুঁকিতে পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর। পাকিস্তান কর্তৃপক্ষ বলছে, প্রবল বর্ষণের পাশাপাশি ভারত বাঁধ খুলে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। শনিবার পর্যন্ত শুধু চেনাব নদী দিয়ে 7 থেকে 8 লাখ কিউসেক পানি প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ব্যাপক ধ্বংস ডেকে আনতে পারে। বন্যায় বিপর্যস্ত ভারতের উত্তরাখণ্ড। রুদ্রপ্রয়াগ এবং চামেলি জেলায় মেঘভাঙা বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। রাস্তা ধসের কারণে অনেকে আটকা পড়েছেন বলে জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। নিশাত তামান্না মুমু, চ্যানেল আই। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। অনুষ্ঠিত হল দিয়ামণি ই-কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড 2025। আয়োজনে আজীবন সম্মাননা পেয়েছেন আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, কণ্ঠশিল্পী খুরশিদ আলম, টিভি ও চলচ্চিত্র অভিনেতা আব্দুল আজিজ এবং কণ্ঠশিল্পী রফিকুল আলম। একই সাথে উদ্যোক্তা ও ব্র্যান্ড প্রমোটারদের সম্মানিত করা হয়েছে। আয়োজনে দেশ বরেণ্য সঙ্গীত ব্যক্তিত্ব ও তারকারা উপস্থিত ছিলেন। এবার জানাবো কৃষি সংবাদ। মেহেরপুরে এবার পাটের ফলন কম হলেও বাজার দরে খুশি কৃষক। নদী, নালা, খাল, বিলে পানি থাকায় পাট জাগ দিতে চাষিদের অতিরিক্ত খরচ করতে হয়নি। ভালো দাম পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে না। এবার জানাবো প্রকৃতি সংবাদ। বন্যা পরবর্তী দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে নোয়াখালীর যোগাযোগ ব্যবস্থা। এখনও পানির নিচে 9টি উপজেলার অনেক রাস্তাঘাট। যাতায়াতের চরম ভোগান্তির পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থা সংস্কারের দাবির বিপরীতে পানি নিষ্কাশনের অপেক্ষায় থমকে আছে কর্তৃপক্ষের কর্মতৎপরতা। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। চলতি মাসের প্রথম 27 দিনে রেমিটেন্স এসেছে প্রায় 209 কোটি মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 6% বেশি। প্রবাসী আয় বেড়ে যাওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে অর্থ পাচার কমে আসায় অবৈধ হুন্ডি ব্যবসা কমে গেছে। ব্যাংক খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রবাসী আয়ের প্রবৃদ্ধি দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলেছে। এতে মুদ্রাবাজারে ডলারের ওপর চাপ কমেছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী মোট রিজার্ভ দাঁড়িয়েছে 31.33 বিলিয়ন ডলার। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরও জানিয়ে ফিরব। রাজধানীর কাঁচা বাজারে পেঁপে ছাড়া বেশিরভাগ সবজির দাম চড়া। চালের দর অপরিবর্তিত থাকলেও বেড়েছে মসুর ডাল ও আটার দাম।
বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। রাজধানীর কাকরাইলে পুলিশের লাঠিচার্জে নুরুল হক নূর আহত হওয়ার প্রতিবাদে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করছে গণ অধিকার পরিষদ নেতাকর্মীরা। সেখানে আছেন সহকর্মী পরাগ আজিম, সরাসরি যাচ্ছি তার কাছে। পরাগ, সেখানকার কি অবস্থা? পরাগ, আপনি কি শুনতে পাচ্ছেন? পরাগ, কি অবস্থা সেখানে? নূরের উপর হামলার প্রতিবাদে টিএসসি রাজু ভাস্কর্যের সামনে যে বিক্ষোভ চলছে, এখানে সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে এটা তারা বিক্ষোভ করছেন। যদিও এখানে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরাও আছেন, সমর্থকরা আছেন। করা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তারা 11:30টার দিকে এখানে জড়ো হয়ে জাতীয় পার্টির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়েছে এবং পুরো ক্যাম্পাস তারা প্রদক্ষিণ করে আবার কিছুক্ষণ আগে রাজু ভাস্কর্যের সামনে এসে জড়ো হয় এবং এখানে তারা বলছে যে নুরুল হক নূরের উপর যারা হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি তারা দাবি করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তারা জমায়েত হয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ব্যানারেই বেসিক্যালি তারা আসলে করছেন, এখানে প্রটেস্ট করছেন। তারা বলছেন যে জাতীয় পার্টির নেতাকর্মীরাই হামলা করেছে নুরুল হক নূরের উপর এবং এটার দৃষ্টান্তমূলক বিচার তারা দাবি করছেন বারবার। জাপার বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তো আমরা পরবর্তীতে আসলে কি হয়, তারা কি করেন সেটা দেখার জন্য এখানে আছি। পরবর্তী বুলেটিনে আপনাদেরকে জানিয়ে দেব। পরাগ, ধন্যবাদ আপনাকে। নিত্যপণ্যের বাজারে পেঁপে ছাড়া বেশিরভাগ সবজির দাম ৮০ টাকার উপরে। স্বল্প আয়ের মানুষ বাজারে গিয়ে বাজেট কাটছাট করতে বাধ্য হচ্ছেন। চালের দাম অপরিবর্তিত থাকলেও মসুর ডাল ও আটার দাম বেড়েছে। মাসরুর শাকিলের রিপোর্ট। বর্ষার শেষে শরতের বৃষ্টি ও ভ্যাপসা গরম সবজির উৎপাদনে প্রভাব ফেলেছে। বাজারে বেশিরভাগ সবজির দাম ৮০ থেকে ১০০ টাকার উপরে। সবচেয়ে কম দামের মধ্যে আছে পেঁপে। পেঁপে আছে ৩০, ৩৫, ৪০ উপরের দাম। আর কম দামের মধ্যে বলতে তো আর কচুগাড়ি আছে ৮০ টাকা, আর তো সব ১০০-র উপরে। সিসিঙ্গা আছে ৮০ টাকা, লতি ১০০, ঝিঙ্গা ১০০, ধুন্দুল ১০০। স্বল্প আয়ের মানুষ বাজেট মেলাতে হিমশিম খাচ্ছেন। যা কেনা প্রয়োজন তার চেয়ে কম কিনতে হচ্ছে আর কি, দামের কারণে। বাজেটের সাথে বাজারের সবকিছু মিলাইতে পারি না। তো দামের কারণে অল্প অল্প করে সব নিছি, বাদ দেই নাই, কিন্তু দাম প্রচুর দাম। ১০০ টাকা নিচে লাউ নাই, ১20 টাকা নিচে তো সবজির কেজি নাই। চালের বাড়তি দাম অপরিবর্তিত আছে। মোটা চালের কেজি ৫৫ টাকার উপরে। সাগর, তারপর আপনার মঞ্জুর, এগুলো বর্তমানে আপনার ৭৮ থেকে ৮০ টাকা বিক্রি করি। ওটা পাইকারি মার্কেট যেটা ওইখানে আছে আপনার ৭৬ টাকা। তো আর এমনি ২৮, এগুলা ৬০ টাকা, ৫৮ টাকা এরকম বিক্রি চলতে আছে। ওটা পাইকারি রেট হলো আপনার ৫৬ টাকা। ভোজ্য তেলের দাম অপরিবর্তিত থাকলেও মসুর ডাল ও আটা কিনতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। মসুর ডালের দাম এরকম বাড়ছে, আমরা ১৪০ টাকা বিক্রি করতাম, এখন বর্তমানে আমাদের ১৬০ টাকা বেচতে হইতেছে। যে আটা আমরা ১০০ টাকা ৯৫ টাকাও বিক্রি করছি, এখন সেই আটা আমাদের ১০০ গায়ে রেট ১৩০ টাকা আসছে, আমাদের ১২০ টাকা ১০ টাকা এরকম বিক্রি করতে হইতেছে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়, মুরগির দামও বাড়তি। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানিয়ে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি বর্তমান নির্বাচন কমিশন কতটুকু ভালো নির্বাচন উপহার দিতে পারবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছে। সকালে রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচন হতে হবে জুলাই সনদের অধীনে। ২০১৮ সালের নির্বাচনে জড়িত সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের চাকরি থেকে বরখাস্ত করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। চট্টগ্রামে বিআরটিএ কর্মকর্তা, জেলা প্রশাসন, পুলিশ ও প্রেস ক্লাবের প্রতিনিধিদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। মতবিনিময় সভায় বিআরটিএর চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেছেন, দেশে যেসব গাড়ি রাস্তায় চলাচল করছে এগুলোর ইকোনমিক লাইফ উত্তীর্ণ হয়ে এখন পরিবেশের ক্ষতি করছে। এ সময় ছিলেন সিএমপি ট্রাফিক ডিভিশনের উত্তরের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ নেসার উদ্দিন আহমেদ, বিআরটিএর পরিচালক কামরুল ইসলাম এবং অন্যরা।
পরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ 1,08 লাখ টাকার চেক প্রদান করা হয়। আছে বলে গাড়িতে চলে, তার মানে আমার রিপ্লেসমেন্ট ইজ এ মাস্ট। তাহলে রিপ্লেসমেন্ট করতে আমার কি করতে হবে? গাড়ি ডিসমেন্টেল করতে হবে। ডিসমেন্টেল করার জন্য আমার স্ক্র্যাপ পলিসি নাই, তো আমার স্ক্র্যাপ পলিসি তৈরি করতে হবে। তারপর আমাদের ডিসমেন্টেলে যাইতেই হবে, বিকজ এগুলো কিন্তু ক্রিয়েটিং এয়ার পলিউশন, এগুলো আমাদের পরবর্তী জেনারেশনের জন্য খারাপ। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের লাইসেন্স যেটা, সেইটাকে সারা বাংলাদেশে কার্যকরী করব। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। স্টেফান সিটসিপাসকে হারিয়ে ইউএস ওপেন টেনিসে ড্যানিয়েল ওল্টমায়ার চমক। টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে উঠে ইতিহাস গড়লেন হংকংয়ের কোলম্যান অং। সামনে এত বড় ডিজাইনার শোরুম এসে গেছে, এবার আমাদের শোরুম বন্ধ। দেখো আমাদের শাইনি চুল কি বলছে, ওদের মতো আমরাও শাইন করব। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ফেন্সি নিবেদিত টেলিভিশন মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের দ্বিতীয় বর্ষপূর্তিতে রাজধানীর বিএফটিসিতে অ্যাওয়ার্ড ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, টেলিভিশন মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন একটি প্রাতিষ্ঠানিক সংগঠন যা টেলিভিশন মেকআপ আর্টিস্টদের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মেকআপ আর্টিস্ট এবং বিউটি এক্সপার্টদের এ সংগঠনের মাধ্যমে ফ্রি ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। এবারে খেলার খবর। সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া নিয়ন্ত্রণে সেনা পুলিশ। নুরুল হক নূর সহ বেশ কয়েকজন আহত। খুনোখুনি ও মব দমনে সরকার ব্যর্থ হলে দেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে বলে গণফোরামের সতর্কতা। নির্বাচনে বাধাদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিএনপির দাবি। দেশে উগ্রবাদী ও চরমপন্থী রাজনীতি ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে বলে বিএনপির অভিযোগ। নির্বাচন বন্ধ হলে জনগণ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা। ইসির নির্বাচনী রোডম্যাপ সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার নীল নকশা বলল জামায়াত। পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে সরকার ও নির্বাচন কমিশনকে বাধ্য করা হবে মন্তব্য। বাসযোগ্য নিরাপদ ধরিত্রী বিনির্মাণে তরুণ প্রজন্মের কার্যকর অংশগ্রহণে গুরুত্ব আরোপ। পরিবেশ শিক্ষা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান। এবং প্রথম টি-20 দিয়ে সিলেটে বাংলাদেশ নেদারল্যান্ডস ক্রিকেট সিরিজ শুরু। শনিবার জয় দিয়ে মিশন শুরু করতে চায় বাংলাদেশ। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।